প্রিয় একাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আশা করি যে যেখানে আছো ভালো আছো। আমি তোমাদের ইতঃপূর্বে একটি ক্লাস দিয়েছিলাম সোনাত্তরী। আজকে তোমাদের জন্য আমি যে ক্লাসটি নিয়ে উপস্থিত হয়েছি সেটি তোমাদেরই পাঠ্যভুক্ত মানিক বন্দ্যোপাধ্যায়ের একটি অসাধারণ একটি গল্প, সেটা হলো মাসি পিসি। মানিক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে তোমাদের একটু ছোট্ট বলে নিই। মানিক বন্দ্যোপাধ্যায় তিনি একটা পর্যায়ে লাইফের কমিউনিস্ট বিশ্বাসী ছিলেন, আজীবন থেকে গেছেন। তার এই ভাবনাবোধ তার মনের মধ্যে গভীরভাবে থেকে গেছিল এবং সেই বিশ্বাসের চেতনা থেকে তার আরেকটি বিশ্বাস আসে ফ্রয়েডিজম। ফ্রয়েড, জার্মান মনোবিজ্ঞানী সিগমুন্ড ফ্রয়েড, যাকে আধুনিক মনোবিজ্ঞানের জনক বলা হয়। মানিকের লেখার মধ্যে ফ্রয়েড এবং মার্ক্সবাদ, যারা হচ্ছে কার্ল মার্ক্সের যে চেতনা ধারণ তিনি করেছিলেন, তার মধ্যে যে চেতনা তিনি ধারণ করেছিলেন তা মানিক বন্দ্যোপাধ্যায় লেখার মধ্যে পাই, এবং তার পরবর্তীতে অনেকগুলো লেখার মধ্যে পাই হচ্ছে আমরা ফ্রয়েডকে পাই। তো আমাদের এই মানিক বন্দ্যোপাধ্যায়ের যে গল্পটি মাসি পিসি, এই দুটি গল্পের মধ্যে এই ফ্রয়েডবাদ এবং মার্ক্সবাদ দুইটারই এক ধরনের একটি সমন্বয় রয়েছে। মার্ক্সবাদ, যাকে আমরা একটু ব্যাখ্যা করি, যে কার্ল মার্ক্স তিনি যে রাজনৈতিক দর্শনে তিনি যে বিশ্বাসী ছিলেন, সেই মার্ক্সবাদকে আমরা বলছি মার্ক্সীয় দর্শন। অর্থাৎ মার্ক্সবাদ এখান থেকে মূলত, যে আমরা বলি কমিউনিস্ট পার্টি করে। হোয়াট ইজ কমিউনিস্ট? কমিউনিস্ট মানে হচ্ছে সাম্যবাদ। কমিউনিজম থেকে কমিউনিস্ট মানে সাম্যবাদী। অর্থাৎ সমাজে এই যে শ্রেণীভেদ প্রথা রয়েছে, উঁচু শ্রেণী, ধনিক শ্রেণী, এই শ্রেণীভেদ প্রথা বিলোপ করে শ্রমিক দল রাজনীতিতে ক্ষমতা গ্রহণ করবেন। সবাই সমানভাবে সবাইকে মূল্যায়ন করা হবে, এই যে বিশ্বাস, সমাজের সকল শ্রেণীতে সমান, এই শ্রেণীভেদ প্রথা যে একটি বিশ্বাস, ধনী গরিব সবাই সমান, এই যে বিশ্বাসবাদ যে প্রথা, এটা কি বলছি কার্ল মার্ক্সের দর্শন। এই কার্ল মার্ক্স যে দর্শনে যারা বিশ্বাসী হয় তাদেরকে বলছে আমরা কমিউনিস্ট করে, বা কমিউনিজম থেকে কমিউনিস্ট। এটি তাহলে আমি তোমাদেরকে একটু ধারণা দিলাম। আর একটু ধারণা দিচ্ছি আমরা ফ্রয়েডকে নিয়ে একটু কথা বলছি আমরা। ফ্রয়েড, আধুনিক মনোবিজ্ঞানের ফ্রয়েড অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ জায়গায় বসে আছে, এবং ফ্রয়েডের তত্ত্ব বাদ দিয়ে, যে ফ্রয়েডের মূল তত্ত্বের নাম হচ্ছে মনসমীক্ষণ তত্ত্ব, এই তত্ত্বকে বাদ দিয়ে কেউ কখনো এগোতে পারে না। ফ্রয়েডের তত্ত্বটা হচ্ছে যে আমার মনের মধ্যে ভেতরে কি প্রতিক্রিয়া হচ্ছে, সেই প্রতিক্রিয়ার দরুন আমি বাইরে কেমন আচরণ করছি, আমি কেমন স্বপ্ন দেখছি, সারাদিনে যা ভাবি সেটা নিয়েই স্বপ্ন আমি দেখছি কিনা, আমি কি আমার সচেতন মনকে আমার মতো করে পরিচালিত করতে পারছি না, আমার ভেতরে আরেকটি সত্তা বসবাস করছে যে আমাকে যা বলছে তার নির্দেশেই আমি করছি। এই তত্ত্বটি হচ্ছে ফ্রয়েড দিয়েছে মানুষকে। অর্থাৎ নারী পুরুষের যে একটি চূড়ান্ত তার ভেতরের যে একটি আকাঙ্ক্ষা, পরস্পরের প্রতি কেন সে আকাঙ্ক্ষার তীব্রতা কেমন, আকাঙ্ক্ষার গভীরতাটা কেমন, মানুষ কেন কখনো সামাজিক আচরণ করছে, কখনো অসামাজিক আচরণ করছে, তুমি যখন একা থাকছো তুমি তখন কি ভাবছো, এই নানাবিধগুলো বিষয় নিয়ে মনের ভেতরে যে আন্দোলন, আলোড়ন, ক্রিয়া প্রতিক্রিয়া, তা সব কিছু ব্যাখ্যা দিয়েছেন মনোবিজ্ঞানী ফ্রয়েড। আমরা কোনো প্রবলেম হলে, কোনো সমস্যা হলে আমরা চলে যাই হচ্ছে সাইকিয়াট্রিস্টের কাছে, যিনি চিকিৎসা বিজ্ঞানে পড়াশোনা করেছেন। এই সাইকিয়াট্রিস্ট এই ফ্রয়েডকে বাদ দিয়ে তিনি একটি ধাপ এগোতে পারেন না। তো যাই হোক, আমি সেদিকে যাচ্ছি না, সেগুলো অনেক কথা রয়েছে। আমাদের মনকে তিন ভাগে ভাগ করা হয়েছে: কনসিয়াস মাইন্ড, সাবকনসিয়াস মাইন্ড, আনকনসিয়াস অর্থাৎ সচেতন, অবচেতন, অচেতন। তিনটা মন কখন কিভাবে কাজ করছে, কখন কাজ করছে, কখন ইগো কাজ করছে, কখন সুপার ইগো কাজ করছে, ইগো, সুপার ইগো ইত্যাদি অনেকগুলো ব্যাখ্যা রয়েছে। পর্যায়ক্রমে তোমরা আরো উঁচু ক্লাসে গেলে পাবে, এই ক্লাসে সেগুলো এত আলোচ্য বিষয় নয়। তো আমরা আজকের যে গল্পটি আলোচনা করছি, এই গল্পটি একটা সামগ্রিক বিষয় নিয়ে আলোচনা করছি আমরা। গল্পটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এবং এই গল্পে
মার্ক্সবাদ, ফ্রয়েডবাদ দুইটারই একটা সংমিশ্রণ রয়েছে। একটা বিষয় লক্ষ্য করে দেখবে, গল্পে মানিক বন্দ্যোপাধ্যায় নাম লিখেছে মাসি এবং পিসি। গল্পের নামই মাসি পিসি, মাঝখানে কিন্তু একটি হাইপেন আছে। শিক্ষার্থীরা, তোমাদের উদ্দেশ্যে বলছি, পরীক্ষার খাতায় যখন লিখবে মাসি পিসি এটি একটি গল্প, এই গল্প থেকে যখন উদ্দীপক থেকে প্রশ্ন বিশ্লেষণ করবে, ঠিক মাঝখানে যেন অবশ্যই আমার হাইপেনটি থাকা চাই। যদি না দাও তাহলে কিন্তু তোমার সেটা ভুল লিখেছো বলে তোমাকে বিবেচনায় আমরা নেব। এটি যেন অবশ্যই স্মরণযোগ্য। আমরা এইখানে কিছু চরিত্রের নাম আমরা দেখতে পাচ্ছি। একটা চরিত্রের নামই হচ্ছে মাসি, মায়ের বোন। ইসলাম ধর্মে বলে মায়ের বোনকে খালা বলে, ধর্মীয় রীতি অনুযায়ী হিন্দু ধর্মে বলে মাসি। পিসি বাবার বোন, ফুফু বলে, এখানে হচ্ছে পিসি। এই যে একটা চরিত্র, এই চরিত্রের নাম হচ্ছে, তোমরা উচ্চারণ করলে বিভিন্নভাবে উচ্চারণ করবে আহলাদি, বাট আহলাদি না, শুদ্ধ উচ্চারণ হচ্ছে আল হাদি। আল হাদি শুদ্ধ উচ্চারণ এটা। এইখানে আরেকটা একটা চরিত্র রয়েছে, অন্যান্য চরিত্র। সেই অন্যান্য চরিত্রের মধ্যে রয়েছে যোগু, এই আহলাদির স্বামী। এইখানে রয়েছে সমাজপতি বা কর্তা হচ্ছে গোকুল, আর একটি রয়েছে দারোগা। আরো কয়েকটা ছোট চরিত্র রয়েছে অল্প সময়ের জন্য। কানাই চৌকিদার রয়েছে, কৈলাস রয়েছে, বুড়ো রহমান আছে। আমরা প্রথমে মানিক বন্দ্যোপাধ্যায় যে গল্প বলার যে একটি অসাধারণ একটি কৌশল, সেই কৌশলটা আমরা ব্যাখ্যা করব। তার আগে আমরা প্রথমে একটু জানবার চেষ্টা করব গল্পটি আসলে মানিক বন্দ্যোপাধ্যায় কি নিয়ে লিখেছেন এবং গল্পের যে সারবত্তা, সেই জায়গাটা কি। মানিক বন্দ্যোপাধ্যায় তার অধিকাংশ লেখার মধ্যে প্রান্তিক জনগোষ্ঠীর ভেতরে অন্তর্দাহ যন্ত্রণাগুলো তিনি তার লেখার মধ্যে তুলে ধরেছেন। এই গল্পেও ঠিক তিনি তাই তুলে ধরেছেন। সমাজ বাস্তবতার একটি নির্মম ছবি তিনি তুলে ধরেছেন এই গল্পের মধ্য দিয়ে। মাসি পিসি গল্পটি লেখকের পরিস্থিতি নামক একটি গল্প গ্রন্থের অন্তর্ভুক্ত একটি গল্প। গল্পের যে মূল ব্যাপার সেটি হচ্ছে স্বামীর নির্যাতনে নির্যাতিতা অসহায় নারী। সেই নারীটির নাম হচ্ছে আলহাদি। এই আলহাদি যে সে বর্তমানে একটা অস্তিত্ব সংকটে ভুগছে। অস্তিত্ব সংকটটা কেমন? সে নারী হিসাবে নিজের অস্তিত্বকে আরেকবার ঘোষণা করতে চলেছে। অর্থাৎ আলহাদি বর্তমানে আমরা দেখব সে তার শরীরের মধ্যে, আলহাদির শরীরের মধ্যে আরেকটি মানব শিশু বড় হয়ে উঠছে। অর্থাৎ আলহাদি সন্তান সম্ভাবা একজন নারী, তার সে মাতৃত্বের স্বাদ পেতে যাচ্ছে এমন একটি পর্যায়ে রয়েছে। কিন্তু আলহাদি স্বামী যোগু তার দ্বারা নির্যাতিত, নিপীড়িত, অত্যাচারিত। তার আশ্রয় প্রশ্রয় স্বামীর ঘরে আর নেই বলা যায়। সে বাধ্য হয়ে চলে এসেছে বাবার বাড়িতে। এই যে বাবার বাড়িতে সে যে চলে আসলো, তার বাবাও নেই, তার মাও নেই। তারা সবাই দুর্ভিক্ষে মারা গিয়েছে এবং তার এখন একমাত্র আশ্রয়স্থল হয়ে উঠেছে এই দুর্ভিক্ষের কারণে। তার পরিবার পরিজন সবাইকে হারিয়ে দুর্ভিক্ষের কারণে আশ্রয়স্থল হয়ে উঠেছে মায়ের বোন মাসি, বাবার বোন পিসি। অর্থাৎ এই যে একটি দুর্ভিক্ষের কারণে সবার জীবনের একটি প্রেক্ষাপট পরিবর্তন হয়ে খালা, যে তার বাড়িতে থাকার কথা না, কিন্তু ঘটনাক্রমে এই মাসি আলহাদির বাড়িতে এসে আশ্রয় নিয়েছে স্থায়ীভাবে। আবার যে পিসি বাবার বোন, যারও বিয়ে হয়ে এই সংসার থেকে অন্য সংসারে যাওয়ার কথা, তারও বিয়ে হয়েছিল, মাসিরও বিয়ে হয়েছিল, পিসিরও বিয়ে ছিল, তো সেখানেও দুর্ঘটনা ঘটার কারণে ঘটনাক্রমে তারা দুইজনে এসে আলহাদির এই পৈতৃক বাবার বাড়িতে এসে তারা আশ্রয় পেয়েছে এবং এই মাসি এবং পিসি তারা একসঙ্গে এখন জীবনযাপন করছে। তাহলে
আমরা দেখতে পাচ্ছি আলহাদির যে মূল যে আশ্রয় সেটি আমাদের মাসি এবং এই পিসি। এই আলাদির বাবার বোন পিসি আর মায়ের বোন মাসি অভাবের বিরুদ্ধে নিজেদের অস্তিত্ব সংগ্রাম, নিজেদের অস্তিত্বকে রক্ষা করার যে সংগ্রাম এবং এই অস্তিত্ব রক্ষা করার সংগ্রামের পাশাপাশি সন্তান সম্ভব যিনি ভবিষ্যতের মানব শিশুকে তার শরীরের মধ্যে ধারণ করছেন, আলহাদিকে সমাজপতি এই মানব পশু কর্তা গোকুল এবং দারোগা তার হাত থেকে কিভাবে রক্ষা করা যায়, এই দুটিকে আমরা মানব পশু বলতে পারি, কিভাবে রক্ষা করা যায় তারই যেন একটি মর্মন্তুদ কাহিনী এই গল্পে তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। দুর্ভিক্ষের গ্রাস থেকে নিজেদের বাঁচানোর যে একটি বুদ্ধির অস্তিত্ব রক্ষার সংগ্রাম কাঁধে কাঁধ মিলিয়ে ঝাঁপিয়ে পড়ে এই মাসি পিসি, নিজেদের জীবন বাঁচানোর স্বপ্নে যুক্ত হয় আলহাদির আজ এবং আগামীর জীবন। এ কারণে মাসি পিসির সংগ্রাম শুধু নিজেদের জন্য নয়, সংগ্রামের জন্য এখন পুরোটাই অংশ জুড়ে নিয়েছে আলহাদির জন্য। কেননা আলহাদিকে স্বামীর নির্যাতনের হাত থেকে বাঁচাতে হবে, আলহাদির গর্ভে যে মানব শিশুটি ধীরে ধীরে বড় হয়ে উঠছে সেই শিশুটিকে একটি নিরাপদ পরিবেশে তাকে পৃথিবীর আলোতে নিয়ে আসার ব্যবস্থা করতে হবে। এরপরে পাশাপাশি আরো কঠিন সমাজের এই মানব পশু কর্তা গোকুল এবং দারোগার একটি পশুবৃত্তির খায়েশ থেকে তাকে রক্ষা করতে হবে। এই জায়গাটি তাদের জীবনের কাছে একটি সংগ্রামপূর্ণ হয়ে উঠেছে। আলাদির স্বামীর যোগুর মূল কথা যে যৌতুক লোভী, সে আরো যৌতুক চায় এবং এই জন্যই মূলত সে স্বামী সোহাগ থেকে সে বঞ্চিতা। এই বিষয়গুলোই এই গল্পের মূল প্রতিপাদ্য বিষয়, যে যৌতুক লোভী স্বামী যোগুর হাত থেকে সন্তান সম্ভাবা আলহাদির আজ এবং আগামী ভবিষ্যৎকে নিরাপদে নিশ্চিত করা, পাশাপাশি সমাজপতি মানব পশু কর্তা গোকুল এবং দারোগার হাত থেকে তাদেরকে রক্ষা করা, নিজেদেরকে খেয়ে পড়ে বেঁচে থাকা, এটি মূলত এই গল্পের মূল পটভূমি এবং মূল বিষয়। আসলে কি জানো, জীবন থেমে থাকা নয়। অস্তিত্ব রক্ষার জন্য জীবনের বেগ অধিক গতিময়, ঝঞ্ঝাটপূর্ণ, বিপদ সংকুল। মাসি পিসি গল্পটি যেন তারই এক চূড়ান্ত বহিঃপ্রকাশ। এই গল্পে জীবিকা নির্বাহে নারীদের কঠিন সংগ্রাম রয়েছে। বুদ্ধি প্রয়োগের মাধ্যমে তারা নিজেদেরকে অস্তিত্ববান করে তুলেছে। গল্পটি সামাজিক দারুণ প্রেক্ষাপটে একটি লেখা। দুবেলা দুমুঠো ভাত খেয়ে বেঁচে থাকার সংগ্রামে নিমজ্জিত সমাজ, সমাজের মানুষের সুখ দুঃখ, সমাজপ্রতিদের লোভী চেহারা এইখানে মূলত প্রকটভাবে দারুণভাবে ফুটে উঠেছে। আরেকটা বিষয় ফুটে উঠেছে, আল্লাহদের প্রতি যোগুর যে দৃষ্টিভঙ্গি, তাকে নির্যাতনের চিত্র, মাসি পিসির সংগ্রামে নিয়োজিত হওয়ার বাস্তব ভাবনা ও তার বাস্তবায়ন সম্পর্কে শুরুতে মাসি ও পিসির মধ্যে একটা দ্বন্দ্ব, কারণ দুইজন দুই সংসারে এসে দুজনের মধ্যে একটা দ্বন্দ্ব লাগে। দ্বন্দ্ব লাগার কারণ দুর্ভিক্ষের ভয়াবহতার বর্ণনা গভীরভাবে এখানে উপলব্ধি করতে হয়েছে। আমরা এই গল্প আরেক লক্ষ্য করব, গোকুল
কৈলাস, চোটে নাম লিখি না এখানে, দারোগা, তাদের স্বার্থ কি? তাদের স্বার্থের দিকটি আমাদেরকে মাথায় রাখতে হবে, বিশ্লেষণ করতে হবে। আল্লাদিকে সান্ত্বনা দেওয়ার ক্ষেত্রে মাসি পিসির যে দূরদর্শিতা, কৈলাস যে চাপা মেরে মাসি পিসিকে একটু ভরকে দেওয়ার জন্য যে কথা বলেছে তা ধরতে পারা, রাত্রিতে গোকুলদের হাত থেকে বাঁচতে নিজেদেরকে যুদ্ধের আয়োজনে প্রস্তুত রাখা, শুধু বেঁচে থাকা নয় বরং অর্থনৈতিকভাবে টিকে থাকার যে বার্তা গল্পকার মানিক বন্দ্যোপাধ্যায় তা এখানে চমৎকারভাবে দিয়েছেন। এই গল্পের আরেকটু সারসংক্ষেপ বলছি, সেটি হচ্ছে গল্পটির মূল জায়গা দুর্ভিক্ষের কারণে। আমি আগেই বললাম মাসি পিসি এক বাড়িতে সে বসবাস করছে, জীবনের প্রয়োজনে, তাদের প্রয়োজনে মাসি পিসি কোনো নিতান্তর কোনো উপায় না পেয়ে তারা নৌকা বেয়ে দূরের হাটে যায়, গ্রামের থেকে কিছু সবজি ফলমূল এগুলো নিয়ে হাটে বিক্রি করতে যায় এবং এই বিক্রি করে অর্থ নিয়ে গ্রামের মানুষদের, যাদের কাছ থেকে এই ফলমূল বাকিতে নিয়েছিল, তাদেরকে নগদ পয়সা দেয়, বিনিময়ে তারা সেখানে সামান্য থেকে সামান্যতম সে নেয়। আর সঙ্গে আল্লাদিকেও নিয়ে যেতে হয় তাদেরকে, কেন তাকে বাড়িতে একা রাখা নিরাপদ নয়। এই গল্পের এই জায়গাগুলো আমাদেরকে দেখতে হবে এবং আরেকটু বিশ্লেষণের এখানে দাবিদার রাখে যে মাসি পিসি যখন তাদের এই সবজি ফলমূল বিক্রি করতে যখন দূর দূরান্তে হাটে চলে যায়, তারা হাটে এই আল্লাদি যে একটি জায়গায় খুব গুটিসুটিয়ে বসে থাকে, মানুষ এসে এমনভাবে আল্লাদির দিকে তাকায় যেন পারলে আল্লাদিকেও অর্থ দিয়ে কিনে নিতে চায়। এই যে একটি পুরুষ শাসিত সমাজের একটি একটি নেতিবাচক যে দৃষ্টিভঙ্গি আমাদের সমাজের মধ্যে রয়েছে, তার চমৎকারভাবে এই অন্তর্নিহিত এখানে বিশ্লেষণ রয়েছে। একদিন আল্লাদিকে নিয়ে তারা ফিরে এসেছে, রাতের বাজার থেকে তারা ফিরে এসেছে, রাতের খাওয়া দাওয়ার আয়োজন চলছে, রান্না বাড়ার আয়োজন চলছে। এমন সময় বাইরে থেকে হাঁক আসে, মানে ডাক আসে কানাই চৌকিদারে। কানাই চৌকিদার রাতে এসে মাসি পিসিকে ডেকে বলে যে মাসি পিসিকে কর্তাবাবু মানে গোকুল ডেকে পাঠিয়েছে, সঙ্গে দারোগাও আছেন, বলছে না গেলে বেঁধে নিয়ে যাওয়ার হুকুম রয়েছে। এই যে বলছে যে না গেলে বেঁধে নিয়ে যাওয়ার হুকুম রয়েছে, একটু পরেই মাসি পিসি দুজনই চমৎকারভাবে তাদের চালাকিটা বুঝতে পারে যে এই রাত্রি 10টা-11টার দিকে তারা দুজনে যাবে এবং পাশের ঝোপে একটু অদূরেই গোকুল এবং দারোগার কিছু পাইপ পেয়ালা কিছু লোক লুকিয়ে রয়েছে, যে সে এখান থেকে মাসি পিসিকে তাদের বাড়িতে ডেকে নিয়ে যাওয়া হবে, আর পেছন থেকে তারা বাড়ি থেকে বের হওয়া মাত্রই এই সন্তান সম্ভাবা এই নারী আল্লাদিকে তারা পেছন থেকে তুলে নিয়ে যাবে এবং আল্লাদিকে তুলে নিয়ে গিয়ে তারা তাদের মতো করে আল্লাদিকে পেতে চায়। এটা গোকুল এবং দারোগার একটা অনেক দিনের একটা নিরন্তর একটা প্রচেষ্টা।
ঠিক এটা বুঝতে পেরে মাসি পিসি দুজনে চোখের দিকে তাকিয়েই বলে, কাপড়টা ছেড়ে আসি কানায়। পিসি বলে, হাত ধুয়ে আসি, এক দণ্ড লাগবে না। এরপরে মাসি নিয়ে আসে একটা বটি, হাতে করে নিয়ে আসে, এবং পিসি একটা রামদার মতো একটা মস্ত একটা কাটারি হাতে নিয়ে আসে। মাসি বলে, কানাই কর্তাকে বলো মেয়ে লোকের এত রাতে কাছারি বাড়ি যেতে লজ্জা করে, কাল সকালে যাবে। পিসি বলে, এত রাতে মেয়ে লোককে কাছারি বাড়ি ডাকতে কর্তার লজ্জা করে না? এই যে তাদেরকে বলে, এবং এরপরেও কানাইরা তাকে জোর করতে চায়। কানাইরা যে তাকে জোর করতে চায়, এই কিন্তু এরপরে পিসি বলে যে, মাসি এবং পিসি দুজনই বটিতে এগিয়ে নিয়ে যায়। পিসি বলে, আয় না বজ্জাত হারামজাদা, এগিয়ে আয় না, কাটারির কোপে গলা কাটি দু একটা। এবং একটা পর্যায়ে মাসি খুব ক্ষিপ্র গতিতেই তাদেরকে বলে, শোনো কানাই, এ কিন্তু এর কি নয়, তোমাদের সাথে মোরা মেয়ে লোক পারবো না জানি, কিন্তু দুটো একটাকে মারবো, জখম করবো ঠিকই। এটা বলবার পরেই মাসি পিসি তারা বিনা পরামর্শেই তার গলা ছেড়ে ডাকতে শুরু করে, হাত ডাক দেয়, এবং গ্রামের অসংখ্য মানুষ সঙ্গে সঙ্গে রাত্রেই ছুটে আসে। মাসি এবং পিসি ভাবতেই পারে না তাদের ডাকে এত লোক ছুটে আসবে। একটা পর্যায়ে গিয়ে তারা পালিয়ে যায়, এবং মাসি পিসি অবাক হয়ে যায় যে তাদের ডাকে এত লোক ছুটে এসেছে। আসলে মূল যে জায়গাটা, শুধু মাসি পিসিরই দারোগা কর্তা গোকুলের উপরে রাগ নয়, গ্রামবাসীর সবাই তাদের অত্যাচারে অতিষ্ঠ। সেই দিনের রাত্রে তারা এই যাত্রা থেকে রক্ষা পায়, এবং মাসি পিসি বলে যে তারা যদি আবার এসে কোনো কারণে রাতের ঘরের চালে আগুন ধরিয়ে দেয়, তাহলে ঘরের কাঁথাটা একটু ভিজিয়ে রাখি, কোনো কারণে যেন আমরা সেখান থেকে রক্ষা পেতে পারি। এই অবস্থায় গল্পটি এখানে সংক্ষিপ্ত অবস্থায় শেষ করে দেওয়া হয়েছে। তাহলে আমরা যে জায়গাটি দেখলাম সেটি হচ্ছে মাসি এবং পিসির আল্লাদিকে বাঁচানোর সংগ্রাম, নিজেদের জীবনযাত্রা মেটানোর জন্য অর্থনৈতিক সংগ্রাম, অস্তিত্ব রক্ষার সংগ্রাম, নিজের সম্মান নিয়ে টিকে থাকার একটি সংগ্রাম, প্রতিকূল পরিবেশে নিজেদেরকে কিভাবে মোকাবেলা করতে হবে তার সংগ্রাম এই গল্পে রয়েছে। এটা তো গল্পের স্বাভাবিক বা প্রত্যক্ষ কিছু বিষয় গেল। আমি এবার মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্প বুননের, গল্প তৈরি করার যে কৌশল সেটি নিয়ে একটু কথা বলছি। দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট তোমার জন্য। লক্ষ্য করে দেখবে, আমরা মানিক বন্দ্যোপাধ্যায়ের এই গল্পে মার্ক্সবাদের কথা বলেছিলাম। মার্ক্সবাদ অর্থাৎ কমিউনিজম, এটার কথা বলেছিলাম। মানে শ্রেণীহীন একটি সমাজ প্রতিষ্ঠা, যেখানে শ্রমিক দল ক্ষমতা গ্রহণ করবে, আমি এমনটির কথা আমরা বলেছিলাম মানিক বন্দ্যোপাধ্যায়। মূল যে জায়গাটা সেটা হচ্ছে গল্প বলার যে কৌশলটা, দেখো আমি তোমাদেরকে একটু বলি। সেটা হচ্ছে যে গল্পের যে মূল, যে যদি আমরা কেন্দ্রে অবস্থান করছে হচ্ছে আমাদের আলহাদি, কিন্তু এই আলহাদি পুরো গল্পে একটি কথাও বলবে না, কিন্তু তাকে কেন্দ্র করেই কিন্তু গল্পটি আবর্তিত হচ্ছে। একটা চরিত্র গল্পে কোনো কথা না বলে শুধু গল্পে উপস্থিতি থেকে কতটা গুরুত্বপূর্ণ হতে পারে তা মানিকের লেখাতেই ফুটে উঠতে পারে। এটি একটি তার গল্প বলার একটি কৌশল, গল্প বুননের একটি কৌশল। পুরো গল্পে তোমরা যখন মূল গল্পটি পড়বে, পুরো গল্পে আলহাদি কোনো কথা বলছে না, শুধু আলহাদি দুইটা জায়গাতে কথা বলছে না,
শুধু আলাদি দুইটা জায়গাতে কষ্টে, নিজের ভেতরের চাপা কষ্টে একবার একবার একটা শব্দ করে, একটা অস্ফুট একটি আর্তনাদ করে ওঠে, যা কোনো ভাষা দিয়ে ঠিক প্রকাশ করা যায় না, শুধু শব্দটা একটা সাউন্ড আকারে আমরা শুনতে পাই, একটা একটা কষ্টের একটা বহিঃপ্রকাশ। আরেকবার আলহাদি গল্পের মধ্যে তাকে নিয়ে যে এতগুলো ঘটনা ঘটছে, তার মাসিপিসি তাকে নিয়ে এত যে উদ্বিগ্ন অবস্থাতে রয়েছে, তাকে রক্ষা করার যে সংগ্রাম, এগুলো আলহাদিকে খুব কষ্ট দেয় মনে মনে। সেগুলো নিয়ে ভাবে। একবার ঈষৎ ঘুমের মধ্যে, তন্দ্রার মধ্যে আলহাদি তন্দ্রা করে শুধু একটি শিউরে উঠে। এই দুইটা জায়গাতেই মাত্র আলহাদি আমাদের পাঠককুলকে বুঝিয়ে দিয়েছে পুরো ঘটনার কেন্দ্রে আলহাদি অবস্থান করছে। কিন্তু লক্ষ্য করে দেখো, পুরো ঘটনাতে আলহাদি কোথাও কথা বলছে না। দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। আরেকটি জায়গায় তোমাদেরকে বলবো, সেটা হচ্ছে যোগু। আলাদির স্বামী যোগু আলাদিকে অত্যাচার করেছে, যৌতুকের দায়ে তাকে অনেকটা বাড়ি থেকে বার করে দিয়েছে। আলাদি এসে মাসিপিসির কাছে আশ্রয় নিয়েছে। আলাদি মাসিপিসি যোগুর অত্যাচারে অত্যাচারিত হয়েই মূলত আলাদি তার ভবিষ্যতের সন্তানটিকে নিরাপদে পৃথিবীতে আলোমুখ দেখানোর চেষ্টা করবার জন্যই তার মাসিপিসির কাছে অবস্থান করছে। পুরো গল্পে যোগু সরাসরি অনুপস্থিত। যোগুকে আমরা কোথাও দেখি না, শুধু যোগুর কথা শুনি। অন্যের মধ্য দিয়ে, অন্যের নামে, অন্যের মাধ্যমে, অন্য চরিত্রের মধ্য দিয়ে শুধু যোগু নামে এই লোকটি আলাদি স্বামী, কিন্তু যোগু কোথাও নেই। কিন্তু যোগু আমাদের গল্পের চরিত্রগুলোকে প্রভাবিত করছে, কিন্তু যদি গল্পের মধ্যে নেই। একটি অসাধারণ কৌশল, এটা শুধু মানিকের দ্বারাই সম্ভব। যোগু নেই, অথচ তার ভয়ে, তার প্রভাবে চরিত্রগুলো প্রভাবিত হচ্ছে। অনুরূপ ভঙ্গি অবলম্বন করেছেন কর্তা গোকুল, দারোগা। এরা গল্পের মধ্যে সে কখনো কথা বলছে না, এদের প্রতিনিধি কথা বলেছে। সে প্রতিনিধিকে কানাই চৌকিদার, কানাই চৌকিদার কথা বলেছে। কিন্তু কর্তা গোকুল এবং দারোগাকে আমরা সমাজের মানব পশুরূপে স্বীকৃতি দিচ্ছি, কিন্তু সে সরাসরি গল্পে নেই। একটু অসাধারণ কৌশল গল্প বুননে। আরেকটা বিষয়, দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। তোমরা যখন পুরো গল্পটি পড়বে, নিশ্চয় পড়বে, তখন দেখবে, গভীর মনোযোগ সহকারে লক্ষ্য করবে। এই কথাগুলো কিন্তু অন্য কেউ পাবে না। যদি ক্লাসটা মনোযোগ সহকারে শোনো তাহলে হবে। গল্পের শুরু থেকে শেষ পর্যন্ত প্রত্যেকটা জায়গায় মাসি আগে কথা বলেছে, পরে পিসি কথা বলেছে। পিসি কখনো আগে কথা বলে নাই, সর্বদাই মাসি আগে কথা বলেছে, পরে পিসি কথা বলেছে। এবং তারা মানুষ দুইটা, অর্থাৎ মাসি যে লাইনে কথা বলেছে, যে সুরে কথা বলেছে, পিসির কথা সেই সুরটাকে আরো এগিয়ে দিয়েছে, পিসি সেই সুরটাকে আরো মিলিয়ে দিয়েছে তার কথা দিয়ে। তার মানুষ দুটো, চেতনা একটা। তোমরা যদি এসএসসিতে সেই কাকতার উপন্যাস পড়ো, তাহলে বুধা দেখবে ওই সেই মিঠু, মানুষ তিনজন। কেন আমরা কয়জন এখানে? আমরা এখন একজন। কেননা তিনজনের চেতনা, তিনজনের ভাবনা, মনস্ক্রিয়া এক। তাহলে তিনজনা মিলে এক হয়েছে, অনেক শক্তিশালী হয়ে উঠেছে। মানুষ তিনজন, কিন্তু বাস্তবে একজন মানুষ। তিনজন মিলে কিভাবে একজন হয়, কাকতার উপন্যাসে আমরা বুধার ওই জায়গাটুকু দেখলে আমরা পাই। ঠিক অনুরূপ ভাবে মাসি সবসময় আগে কথা বলেছে, পিসি পরে কথা বলেছে। মাসি যে কথা বলেছে সেই কথাকে পিসি সুন্দর করে শেষ করে, মানে আর ওই কথাগুলোর সারসংক্ষেপ টেনে দিয়েছে, কথাটাকে আরেকটু সামনে এগিয়ে নিয়ে গেছে। প্রশ্ন হলো, পিসি কেন আগে কথা বলেন নাই? পিসি তাই কথা বলতেই পারত। মানিক এই কথাগুলো ভেবেছে কেন জানো? পিসির যে তার বাবার বাড়িতে অবস্থান করছে, অর্থাৎ আলাদির যে বোন, সেই বোন কিন্তু আল্লাদির যে বাবার যে বোন পিসি, সে পিসি কিন্তু বাড়িতে একটা অধিকার আছে। কিন্তু বাস্তবতা এটাই সত্য, মাসির কিন্তু, কারণ সে মায়ের বোন, এই বাড়িতে কিন্তু তার কোনোভাবে অধিকার নেই। কিন্তু জীবনের প্রয়োজনে আজকে মাসি এই বাড়িতে অবস্থান করছে। অর্থাৎ মাসি তার অস্তিত্বটাকে টিকিয়ে রাখার জন্য ওই সংসারে কর্তার আসন সে দখল করে বসেছে।
বোধহয় প্রত্যেকটা জায়গায় মাসি আগে কথা বলছে, অর্থাৎ পরিবেশটা সে এমন ভাবে তৈরি করে নিয়েছে। তাহলে যদি বলি তাহলে পিসি করলো না কেন? প্রয়োজন মানুষকে বাধ্য করে। মাসি অনেক বুদ্ধিদীপ্ত ভাবে ভেবেছে পিসির এত ভাবনার দরকার নেই, কারণ এই বাড়িতে তার অধিকার রয়েছে, কিন্তু মাসি অনেকটা জুড়ে এসে উড়ে বসে অধিকার গ্রহণ করেছে। সুতরাং মাসিকে সবসময় কি সজাগ থাকতে হয়েছে, তার উপস্থিতি বাড়িতে এখন অনিবার্য করে তুলতে হয়েছে। প্রত্যেকটি জায়গায় মাসি আগে কথা বলেছে। ক্লিয়ার? খুব ইনার থট, খুব হাই থট, কিন্তু এটি একটি জায়গা। আরেকটি জায়গায় নিয়ে কথা বলবো, মার্ক্সবাদ করলাম। দেখো মার্ক্সবাদ কিভাবে গল্পের মধ্যে রয়েছে। মার্ক্সবাদ, কমিউনিস্ট মানে সাম্যবাদ। মার্ক্সবাদের মূল কথা কি বলেছিলাম মনে আছে? যেখানে কি শ্রেণী বৈষম্যহীন সমাজ প্রতিষ্ঠার কথা, যে সমাজ দর্শনে বিশ্বাস করেছিলেন কার্ল মার্কস। অর্থাৎ এখানে ছোট বড় নারী পুরুষ কিন্তু কোনো আলাদা থাকবে না। তাহলে কার্ল মার্কসের দর্শনটা এখানে কিভাবে মানিক বন্দ্যোপাধ্যায় প্রতিফলিত করেছে? আমরা শুরুতে গেছিলাম সালতি চালিয়ে, সালতি মানে সরু ছোট ডোঙ্গা, যেখানে 2 জন বা 3 জন সর্বোচ্চ চলা যায়, বা 4 জন। সরু ডোঙ্গা চালিয়ে মাসি পিসি বাজারে, নদীর মধ্য দিয়ে বাজারে গিয়ে ফসল, শাকসবজি, ফলমূল এগুলো বিক্রি করে আসছে। বলো তো সালতি চালানো কাদের কাজ সমাজে? সালতি কি নারীরা চালায়? প্রধানত পুরুষরা চালায়। ওই যে বললাম মার্ক্সবাদ, মানিক বন্দ্যোপাধ্যায় সচেতন ভাবে কিন্তু এটা তার গল্পের মধ্যে নিয়ে চলে এসেছে। মানিক বন্দ্যোপাধ্যায় এখানে শ্রেণীহীন বৈষম্য প্রতিষ্ঠা করেছেন তিনি, যে নারীর পুরুষ যে কাজ করতে পারে তাহলে সে কাজ নারীও করতে পারে। সচেতন মনে মানিক বন্দ্যোপাধ্যায় কিন্তু এই মাসি পিসিকে দিয়ে কিন্তু সালতি চালিয়ে নিয়েছেন। পুরুষই কি সমাজের অর্থনৈতিক এই বিষয়টি দেখভাল করবে? পুরুষই কি সমাজের শুধু কর্তা হয়ে উঠবে? নারী হতে পারে না, নারীও হতে পারে। কিভাবে নারী হতে পারে? যা মাসি পিসি যে সংগ্রামময় জীবনটি দেখলেই কিন্তু আমরা বুঝতে পারি। হাটে তরি তরকারি বিক্রি করা মূলত এটি কার কাজ? সমাজের পুরুষের কাজ। এখানেও মার্ক্সবাদ রয়েছে। না, এটি নারীও পারে। মানিক বন্দ্যোপাধ্যায় দেখিয়ে দিয়েছে জীবনের প্রয়োজনে বাধ্য হয়ে, অনিবার্য প্রয়োজনে মাসি পিসিকে দিয়ে হাটে অনেকগুলো মানুষের মধ্যে তরি তরকারি ফলমূল বিক্রি করতে পাঠিয়েছে মানিক বন্দ্যোপাধ্যায়। এই যে শ্রেণীহীন সমাজ, তো পুরুষ যে কাজ করতে পারে নারীও করতে পারে। এখানে কোনো ভেদাভেদ, কোনো বৈষম্য থাকা যাবে না। ও পুরুষ একাই একটা সন্তান সম্ভব বা নারীর দায়িত্ব নিতে পারে, নারী পারে না, নারীও পারে। মাসি পিসি আল্লাদের সেই বাবা মার দায়িত্বটা মাসি পিসি পালন করেছে। এখানেও শ্রেণীহীন বৈষম্যকে তিনি দূর করে দিয়েছেন মানিক বন্দ্যোপাধ্যায়। মার্ক্সবাদকে তিনি নিয়ে এসেছেন। আমি কি বলেছিলাম? ফ্রয়েডের কথা বলেছিলাম যে মানুষের ভেতরকার একটি চাওয়া। তুমি একবার ভেবে দেখো, তুমি যখন একা থাকো রাত্রে অনেক সময় তুমি কি ভাবো, কি চিন্তা করো, তুমি রুমের মধ্যে কি করো, তুমি কি কখনো বাইরে প্রকাশ করতে পারো? তোমার মনের মধ্যে কত ইচ্ছা বাসনা উকি ঝুঁকি করে, তা যদি সমাজে প্রয়োগ করতে যায় তাহলে কিন্তু অনেক বিশৃঙ্খলা ঘটবে। এই বিষয়গুলো নিয়ে কিন্তু ফ্রয়েড কাজ করেছে। আচ্ছা, সমাজে আর কোনো নারী ছিল না? এই কানাই, এই কর্তা গোকুল, দারোগার ভোগ বিলাসের জন্য আর কোনো নারী ছিল না? এই সন্তান সম্ভব একজন নারী, আল্লাহদের প্রতি তাদের কেন দৃষ্টি পড়ল? এই যে এইখানেও ফ্রয়েড কাজ করেছে। কেননা আল্লাহদের স্বামী নেই, ঘরে দুজনই মানুষ, এটা সুযোগ। এই যে ভেতরের এই পশু আচারটা তাদেরকে ওই দিকে ঠেলে দিয়েছে। এখানে ফ্রয়েডের তত্ত্ব কাজ করেছে। মানিক বন্দ্যোপাধ্যায়ের এই গল্প বলার অসাধারণ একটি কৌশল, যা তোমরা কখনো এইভাবে হয়তো ভাবো নাই, কিন্তু দ্যাট ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট। মানিকের গল্প ভাবতে খুব মনোযোগ দিয়ে পড়তে হবে, তবেই তোমরা অনেক কিছু শিখতে পারবে। তো আমরা আমাদের আলোচনার একেবারেই শেষ পর্যায়ে আসছি। তাহলে এই গল্প থেকে আমরা কি কি ভাবতে পারি বা কি কি পেতে পারি? দেখো, এই গল্পের মধ্যে রয়েছে নারীর প্রগতি চেতনার, মানে গতিশীল চেতনার পরিচয় আমরা পাই। জীবন যুদ্ধে বেঁচে থাকার সংগ্রামের কথা আমরা এই গল্পের মধ্য দিয়ে পাই। দুর্ভিক্ষের মারাত্মক ভয়াবহ এবং তার পরিণতি সম্পর্কে আমরা জানতে পেরেছি। দরিদ্র শ্রেণী মানুষের বৈচিত্র্যপূর্ণ মানসিকতাকে আমরা বিশ্লেষণ করতে পেরেছি। পুরুষতান্ত্রিক সমাজে নারীর অসহায়ত্ব, অবমানতার বিষয়গুলো আমরা দেখতে পেরেছি।
শোষণ ও বঞ্চনার বিরুদ্ধে নারীর যে দুঃসাহসিক প্রতিবাদ তা আমরা পেয়েছি। আপনজনের প্রতি মমত্ব দায়িত্ববোধের জায়গাটি আমরা দেখতে পেয়েছি। অন্যায়ের বিরুদ্ধে নারীর সংগ্রামী চরিত্রের চিত্র ফুটে উঠেছে। সামাজিক কল্যাণে ঐক্যবদ্ধতা হিসেবে প্রতিবেশীদের ইতিবাচক মনোভাব আমরা দেখতে পেয়েছি। এই গল্প সম্পর্কে আমি তোমাদের কিছু অনুধাবনমূলক কিছু প্রশ্ন বলছি, শোনো, এগুলো নিয়ে তোমরা ভাবতে পারো। মূল গল্পটি পড়লেই তোমরা এগুলো দেখতে পাবে। নিজেকে তার স্যাঁচড়া নোংরা নর্দমার মতো লাগে। কার লাগে এটা? আল্লাহদির। আল্লাহদিটা ভেবেছে, কিন্তু কেন লাগে? এটি একটি ভাবনা। তোমার কাছে প্রশ্ন থাকলো। মা মাসির কাছে রইতে হয় এই সময়টা, কেন থাকতে হয়? তোমার কাছে প্রশ্ন। স্বামীর বাড়িতে যাওয়ার কথা ভাবলেই আলহাদি আতঙ্কে পাশুটে মেরে যায়, কেন? পরবর্তী অনুধাবনের কথা বলছি। মাসি পিসি উভয়ের ভাব পূর্বে কেমন ছিল, বর্তমানে কেমন, কিন্তু কেন তা বর্ণনা করো। সব কিন্তু অনুধাবনমূলক প্রশ্ন। মরণ ঠেকাতেই ফুরিয়ে আসছে তাদের জীবনী শক্তি, কেন? ব্যাখ্যা করো। অনুধাবনমূলক কোশ্চেন। আলহাদি একটা শব্দ করে অস্ফুট আর্তনাদের মতো, ব্যাখ্যা করো। ঈশ্বরতন্দ্রার ঘরে শিউরে উঠে আলহাদি, কেন? ব্যাখ্যা করো। বুড়ো রহমান ছল ছল চোখে আলহাদির দিকে তাকাই কেন? ব্যাখ্যা করো। খুনসুটি রাখো দিকি কৈলেশ তোমার, মুদ্রা কথাটা তাই কও, ব্যাখ্যা করো। অনেকটা পথ যেতে হবে বলতে কি বোঝানো হয়েছে, ব্যাখ্যা করো। এই অনুধাবনমূলক প্রশ্নগুলো তোমাদেরকে বললাম। ক্লাসটি মনোযোগ সহকারে দেখেছো। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারো, পরবর্তীতে আরও ক্লাসগুলো পাওয়ার জন্য তোমাদের এফবিতে শেয়ার করে দিতে পারো। ভালো থাকবে, সুস্থ থাকবে, সুন্দর থাকবে।